করে দিই। ঠিক আছে, তো দেখেন প্রথম প্রশ্ন, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আচ্ছা, আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল, তাপমাত্রার স্যার স্কেল কয়টা, আমরা কয়টা জানি বলেন তো? তাপমাত্রার স্কেল আছে স্যার টোটাল 5টা স্কেল আছে। দেখেন 5টা স্কেল কি কি আছে স্যার আমাদের? আমরা প্রথমত জানি, যেটা সবাই জানি, যে আমাদের তাপমাত্রা পরিমাপ করার একটা স্কেল আছে যার নাম হচ্ছে সেলসিয়াস। সেলসিয়াস স্কেল, এগুলো হচ্ছে তাপমাত্রা পরিমাপ করার স্কেল গুলা। নাম্বার 2, দেন আসি আমরা ফারেনহাইট স্কেল। তারপর হচ্ছে আমাদের স্যার কেলভিন স্কেল। তারপর হচ্ছে স্যার আমাদের র্যানকিন স্কেল। তারপর হচ্ছে স্যার আমাদের রোমার স্কেল। ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা এই টোটাল 5টা স্কেল সম্পর্কে জানি। সো ফার্স্ট অফ অল দেখেন, এই স্কেলগুলার 2টা বিন্দু আছে। কয়টা বিন্দু স্যার? 2টা। একটা হচ্ছে তাদের স্টিম বিন্দু, আরেকটা হচ্ছে স্যার বরফ বিন্দু। স্টিম বিন্দু আছে একটা, আরেকটা হচ্ছে কি স্যার বরফ বিন্দু আছে। ঠিক আছে, এই 2টা বিন্দু আপনাকে একটু জানতে হবে, স্টিম বিন্দু এবং হচ্ছে বরফ বিন্দু। আমরা একটু দ্রুত আলোচনা করি, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, তাহলে সেলসিয়াস স্কেলে স্টিম বিন্দুটা হচ্ছে বা নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে, স্টিম বিন্দুটা হচ্ছে 100 ডিগ্রি, 100, আর বরফ বিন্দুটা হচ্ছে কত স্যার? 0। সিমিলারলি ফারেনহাইট স্কেলের যদি আমরা স্টিম বিন্দু বলি, তাহলে কিন্তু স্যার এটা হচ্ছে 212 এবং বরফ বিন্দু হচ্ছে স্যার 32। সিমিলারলি কেলভিন স্কেলে যদি আমরা বলি, তাহলে স্টিম বিন্দুটা হচ্ছে 373 এবং হচ্ছে 273। এইগুলো আপনারা তথ্যগুলো বইয়ে দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। তারপরে একটু জেনে রাখেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আশা করি এই ক্লাসের মধ্যে আপনাদের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে, আমি এইটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপর হচ্ছে র্যাঙ্কিন স্কেল, এখানে আপনার বরফ বিন্দুটা হচ্ছে 672, স্টিম বিন্দু 672 এবং বরফ বিন্দু হচ্ছে স্যার 492। তারপর রোমার স্কেলে হচ্ছে স্যার আমাদের স্টিম বিন্দুটা হচ্ছে 80 এবং বরফ বিন্দুটা হচ্ছে স্যার 0। তাহলে এই যে আমি 5টা এবং 10টা তথ্য লিখলাম, এইগুলো একটু জানলে আপনি কিন্তু এই যে তাপমাত্রা পরিমাপ করার এই 5টা স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন স্কেল এবং রোমার স্কেল, এইটার মধ্যে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন। এখন যখন আপনি মনে করেন যে কোন একটা বস্তুকে, কোন একটা বস্তু, সাপোজ মনে করেন এইটা একটা বস্তু, এটা কি স্যার? একটা বস্তু। এই বস্তুর তাপমাত্রা আপনি এই সেলসিয়াস স্কেল দিয়ে মেজারমেন্ট করছেন, ফারেনহাইট স্কেল দিয়ে মেজারমেন্ট করছেন, কেলভিন স্কেলে মেজারমেন্ট করছেন, র্যাঙ্কিন স্কেলে মেজারমেন্ট করছেন, রোমার স্কেলে আপনি মেজারমেন্ট করছেন। মেজারমেন্ট করার পরে স্যার আপনি একটা অনুপাত পাইছেন। সেই অনুপাতটা কি দেখেন তো? সেই অনুপাতটা হচ্ছে আমরা এই বস্তুর তাপমাত্রাটা, এই যখন আমরা সেলসিয়াস স্কেলে তাপ মেজারমেন্ট করছি, আমাদের সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আসছে সি। আমরা যখন ফারেনহাইট স্কেলে মেজারমেন্ট করছি, তখন আমাদের তাপমাত্রা আসছে স্যার এফ। এবং আমরা যখন কেলভিন স্কেলে তাপমাত্রাটা মেজারমেন্ট করছি, তখন আসছে স্যার আমাদের কে। আমরা যখন র্যাঙ্কিন স্কেলে তাপমাত্রা মেজারমেন্ট করছি, তখন আসছে স্যার আমাদের আর এন। আমরা যখন এই রোমার স্কেলে তাপমাত্রা মেজারমেন্ট করছি, তখন আসছে স্যার আমাদের আর। এই কথাটা একটু লিখবেন প্রথমত, এইগুলো লেখার কোনো দরকার নাই। আপনি জাস্ট এটা লিখবেন যে মনে করি কোন একটা বস্তু এর তাপমাত্রা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমার এই 5টি স্কেলে মেজারমেন্ট করে, পরিমাপ করে তাপমাত্রা পাওয়া গেল যথাক্রমে সি, এফ, কে, আর, এন এবং আর। ওকে, তারপরে এই সবগুলা স্কেলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। স্যার সম্পর্কটা যদি আমরা দেখি, দেখেন সবগুলা স্কেলের মধ্যে তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা একটু দেখি, দেখেন সবাই। সম্পর্কটা হচ্ছে এরকম, ওই বস্তুর তাপমাত্রা, ওই বস্তুর তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু, দেন স্টিম বিন্দু
মাইনাস বরফ বিন্দু। আর এই অনুপাতটা, এই যে আমি যে এখানে একটা সূত্র লিখলাম বা একটা অনুপাত লিখলাম, এই অনুপাতটা সকল স্কেলের ক্ষেত্রে কি হয় স্যার? সমান হয়। এখন দেখেন আমি যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লিখি, তাহলে সুতরাং যদি আমি সেলসিয়াস স্কেলের কথা বলি, তাহলে স্যার সেলসিয়াস স্কেলে কি হয় একটু দেখেন। সেলসিয়াস স্কেলে যে বিষয়টা হবে, আমি সেলসিয়াস স্কেলে ওই বছর তাপমাত্রা কত পাইছিলাম স্যার? সি পেয়েছিলাম। এবং বরফ বিন্দু কত পেয়েছিলাম স্যার? 0 পেয়েছিলাম। সেলসিয়াস স্কেলে স্টিম বিন্দুটা হচ্ছে স্যার আমাদের 100 আর বরফ বিন্দুটা হচ্ছে স্যার 0। সমান সমান, যেহেতু সবগুলো সমান হবে, তাহলে ফারেনহাইটে কত পেয়েছিলাম স্যার? ফারেনহাইটে পেয়েছিলাম আমরা এফ, তার বরফ বিন্দুটা হচ্ছে 32, স্টিম বিন্দুটা হচ্ছে স্যার 212, মাইনাস বরফ বিন্দু হচ্ছে শুধু 32। তারপর আমরা যদি কেলভিন স্কেলের কথা বলি, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 সমান সমান হচ্ছে স্যার আমাদের আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই 672 মাইনাস 492। তারপরে যে রোমার স্কেল, সেটা এখানে পেয়েছিলাম আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। এই যে দেখেন, আমি এই সূত্রটা পাঁচটা স্কেলের ক্ষেত্রে যদি ইউজ করি, তাহলে সেলসিয়াস স্কেলে পাই স্যার আমরা এইটা, ফারেনহাইটের ক্ষেত্রে স্যার পাই আমরা এইটা, কেলভিনের ক্ষেত্রে আমরা এইটা পাই, র‍্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে স্যার আমরা এইটা পাই, এবং রোমার স্কেলের ক্ষেত্রে স্যার আমরা এইটুকু পাই। আমরা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে স্যার আমরা এই বিষয়টা পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবগুলোর অনুপাত যত সমান, সেজন্য আমরা কিন্তু স্যার মাঝখানে কি দিয়েছি? সমান চিহ্ন দিয়েছি। এখন আপনি জাস্ট একটু ক্যালকুলেট করেন, হয়ে যাবে। তাহলে স্যার আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, কি আসবে স্যার? উপরে শুধু সি থাকে আর নিচে থাকে শুধু 100। আর এইখানে স্যার আমরা যদি হিসাব করি, তাহলে থাকবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, আর এইখানে থাকবে স্যার কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100, আর এইখানে থাকবে স্যার আমাদের আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই, দেখেন আপনি হিসাব করলে 0, 17 থেকে 9 বাদ দেন, আর থাকবে তারপরে 1, সো এখানে থাকে হচ্ছে 180, আর এইখানে থাকে শুধুমাত্র আর ডিভাইডেড বাই 80। এখন দেখেন স্যার, নিচে যে হরগুলো আছে, সবগুলা হরকে কিন্তু স্যার আমরা চাইলে 20 দ্বারা ভাগ করতে পারি। আমরা যদি সবগুলাকে 20 দ্বারা ভাগ করে দিই, কত আসে স্যার একটু দেখেন তো। এখানে হবে সি ডিভাইডেড বাই 5, এখানে হবে স্যার 20 দ্বারা ভাগ করতেছি, 100 কে ভাগ করছেন 5 আসছে, 80 কে ভাগ করতেছেন কত হবে স্যার? আমরা যদি এই 180 কে 20 দ্বারা ভাগ করি, তাহলে 9 আসবে। তারপরে স্যার আমরা এখানে যদি আবার 100 কে 20 দ্বারা ভাগ করি, এখানেও সিমিলারলি কত হবে স্যার? 5 আসবে। তারপরে আমরা যদি আবার এটাকে ভাগ করি, তাহলে 9 আসবে, আর উপরে যা আছে তাই। এখানেও সিমিলারলি স্যার 20 দ্বারা ভাগ করলে 4 আসবে, তাহলে আর বাই 4। এই যে স্যার, এটাই হচ্ছে আমাদের এই পাঁচটা স্কেলের মধ্যে স্যার সম্পর্ক। এই যে এটা যদি পরীক্ষা আমাদের আসে যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখাও, আপনি স্যার দয়া করে এই সম্পর্কটা দেখাই দিবেন। আপনি দয়া করে কি করবেন স্যার? এই সম্পর্কটা দেখাই দিবেন, ইটস এনাফ, আর কিছু না। ওকে, তাহলেই হয়ে যাবে। আপনি জাস্ট এই সম্পর্কটা দেখাই দিবেন। একটু দেখেন আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, জাস্ট এই সম্পর্কটা দেখাই দিলেই হবে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা সরাসরি যদি আমাদের প্রশ্নে চলে যাই, তারপরে দেখেন আমাদের পরের প্রশ্নটা কি আছে স্যার। আমরা একটু পরের প্রশ্নটা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে কেলরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো। কেলরিমিতির যে মূলনীতিটা আছে স্যার, আমরা এটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করতে চাই। কেলরিমিতির মূলনীতি দেখেন, কেলরিমিতির মূলনীতিটা হচ্ছে এরকম স্যার, আমি একটু বলি, খুব সহজে বলে দিব, আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না মাথায় রাখতে। দেখেন, কেলরিমিতির মূলনীতিটা হচ্ছে তাপ এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয়। সাপোজ আপনি একটা উচ্চ তাপমাত্রার বস্তু এবং একটা নিম্ন তাপমাত্রার বস্তু একত্রে সংস্পর্শে আছেন, তখন যে বিষয়টা ঘটবে, উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে এবং নিম্ন তাপমাত্রার বস্তু সেটা কি করবে? গ্রহণ করবে। আপনাদের এখানে দুইটা ডেফিনেশন খুব ভালো করে শিখবেন, একটা তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে।
এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায় প্রায়, যে তাপ কাকে বলে। দেখেন আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, এটা মুখস্থ হয়ে যাক আপনাদের। যে উচ্চ তাপমাত্রা তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যে শক্তিটা ফ্লো হচ্ছে সেটি হচ্ছে কি স্যার আমাদের তাপ। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তাপ আপনার কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার দুই বস্তুর মধ্যে তাপের সাম্যতা আসবে, সাম্যাবস্থা না আসবে, অর্থাৎ তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্যার এই তাপের ফ্লোটা চলতেই থাকবে, তাপের ফ্লোটা চলতেই থাকবে, প্রবাহিত হতে থাকবে। যখনই সমান হয়ে যাবে তখন আর ফ্লো হবে না। আপনারা একটা বিষয় শীতকালে যেটা করে থাকেন, অনেকে কি করেন, অল্প কিছু পানি আপনি কি করেন, গরম করেন, গরম করার পরে বালতির মধ্যে ঠান্ডা পানির মধ্যে ঢেলে দেন, তখন কি দেখা যায় যে ওই ঠান্ডা পানিটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি কাহিনীটা করে বলেন তো? এই ক্ষেত্রে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে ওই যে আপনি যেটুকু পানি গরম করছেন ওটা টেম্পারেচারটা বেশি, ওটা হচ্ছে হাই টেম্পারেচার একটা বস্তু, মানে উচ্চ তাপমাত্রার বস্তু। আর বালতির মধ্যে যে পানিটা ছিল সেটা কি স্যার, সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু। যখন আপনি দুইটাকে একত্রে সংস্পর্শে আনছেন বা মিক্সড করছেন তখন কিন্তু ওই উত্তপ্ত পানিটা কি করছে স্যার, তাপ ছেড়ে দিছে, আর ওই বালতির পানিটা কি করছে স্যার, তাপটা গ্রহণ করছে। তো এই যে এটি কিন্তু হচ্ছে মূলত ক্যালটিমিতির মূল নীতি। আর এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে স্যার কি জানেন, একটা বিষয় হচ্ছে সেটা যে গৃহীত তাপ আর বর্জিত তাপ সবসময় কি হবে স্যার, সমান হবে। গৃহীত তাপ সমান সমান হচ্ছে স্যার বর্জিত তাপ। তাহলে এইটা কিন্তু মাথায় রাখবেন যে উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু বর্জন করবে, উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু ঠিক ততটুকু তাপে কি করবে স্যার, গ্রহণ করবে। এইটাই হচ্ছে আমাদের ক্যালটিমিতির মূল নীতি। তাহলে আমরা প্রথম একটা কথা বলবো যে উচ্চ তাপমাত্রার বস্তু এবং নিম্ন তাপমাত্রার বস্তু যখন একত্রে সংস্পর্শে আনা হবে, তখন উচ্চ তাপমাত্রার বস্তু এবং নিম্ন তাপমাত্রার বস্তু যখন একত্রে সংস্পর্শে আনা হবে তখন উচ্চ তাপমাত্রার বস্তু তাপ ছাড়বে এবং নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা হাই টেম্পারেচারের বস্তু, এটা টেম্পারেচারটা হচ্ছে হাই, ঠিক আছে, হাই টেম্পারেচার। আর এটা হচ্ছে স্যার আপনাদের লো টেম্পারেচার। সো এই হাই টেম্পারেচার এবং এই লো টেম্পারেচার এই দুইটা বস্তুকে আপনি যখন কি করবেন, মিক্সড করে ফেলবেন, সংস্পর্শে নিয়ে আসবেন, সংস্পর্শে, ঠিক আছে, তখন যে বিষয়টা ঘটবে, এই হাই টেম্পারেচার কি করবে, তাপ ছেড়ে দিবে, এটা বর্জন করবে, এটা কি করবে স্যার, বর্জন করবে, এবং এটা কি করবে স্যার, গ্রহণ করবে। এবং এটা যতটুকু তাপ বর্জন করবে ঠিক সমপরিমাণ তাপ এসে কি করবে, গ্রহণ করবে। এই কারণে এখানে বলা হয়েছে স্যার ক্যালটিমিতির মূলনীতির মধ্যে যে গৃহীত তাপ আর বর্জিত তাপ অলওয়েজ কি হবে, ইকুয়াল। সে যদি 10 জুল তাপ ছেড়ে দেয় বা 10 ক্যালোরি, সিমিলারলি সে এই 10 জুল তাপই কি করবে স্যার, গ্রহণ করবে। এটা হচ্ছে স্যার ক্যালটিমিতির মূল নীতি, ঠিক আছে। আচ্ছা, ফারুক আহমেদ শাহিন আছেন আমাদের সাথে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে সোয়ামনি আছেন আমাদের সাথে, এমডি আল তারিফ আছেন আমাদের সাথে। ওকে, যাই হোক, আপনাদেরকে আজকের ক্লাসে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার কথার উপর ভরসা রাখেন যে আজকের ক্লাসটা যদি কেউ ফুলফিল শেষ করতে পারেন এই ক্লাসেই প্রিপারেশন হয়ে যাবে। আজকে যে কথাগুলো বলবো কালকে যদি এইগুলো লিখতে পারেন আর কিছু লাগবে না, পড়ার দরকার পড়বে না, জাস্ট ক্লাসটা দেখেন, কমপ্লিট হয়ে যাবে সকল কিছুই। আমরা আজকের ক্লাসটা কিন্তু এইভাবে সাজিয়েছি। তারপরের প্রশ্ন আমরা দেখি, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে। এগুলা কিন্তু, এটা কিন্তু সংক্ষিপ্ততে আসে আমাদের, যে ক্যালটিমিতির মূলনীতি ব্যাখ্যা করে, এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। আচ্ছা, দেন আমরা তারপরে চলে যাই তাপ এবং তাপমাত্রার পার্থক্য। স্যার এটা একদম, এটা জাস্ট আমি একবার বলবো, আপনাদের বইয়ের মধ্যে আরো বড় করে লেখা আছে, দয়া করে এটা পড়ে নেবেন। তাপ এবং তাপমাত্রার পার্থক্য। দেখেন আমি একটু শর্টকাট এটাকে সাজিয়ে লিখছি। তো এখানে আমি একটু বলি, যেমন তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গরম ও ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। আপনি এটা বলতে পারেন অথবা আপনি এখানে সংজ্ঞাটাও লিখতে পারেন যে কি স্যার, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। তারপরের লাইনে স্যার আপনি এটা লিখতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে দেখেন, আর তাপমাত্রা বিষয়টা কি স্যার, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করে। সো এখানে আপনি এটাকে আরেকটু বাড়িয়ে লিখতে পারেন, সেটা হচ্ছে আমি একটু বলে দেই যে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যখন সংস্পর্শে আনা হয়, একত্রে আনা হয়, কাছাকাছি আনা হয়, তখন সে তাপ দিবে নাকি স্যার নিবে, এই বিষয়টা আপনি একটু দেখেন জাস্ট। তারপরে হচ্ছে তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, কারণ আপনি তাপ দিলেই তাপমাত্রা বাড়বে, তাপ যদি শোষণ করে নেয় তাপমাত্রা কমে যাবে। তারপরে হচ্ছে তাপমাত্রা হচ্ছে তাপের ফল, যত বেশি তাপ দিবেন তার তাপমাত্রা তত বাড়বে। দ্যাট মিন্স কি, এই যে আপনি তাপ দিচ্ছেন এটার ফলাফলটি হচ্ছে কিন্তু কি স্যার, তাপমাত্রা।
তারপরে দেখেন আপনি যখন কোনো একটা বস্তুতে তাপ দিচ্ছেন, তার মানে তাপ বস্তুতে অণুগুলোর মোট শক্তির সমানুপাতিক। অর্থাৎ যত বেশি তাপ দিবেন অণুগুলোর গতি শক্তি কি হবে স্যার, তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা। আর তাপমাত্রা বস্তুত একটি অণুর গড় গতি শক্তির সমানুপাতিক। আপনার যদি এই লাইনটা কঠিন মনে হয় তাহলে এটা স্যার দিয়েন না, অন্য যে পার্থক্যগুলো আপনাদের বইয়ে লেখা আছে ঠিক সেম গুলাই আপনি লিখে দিবেন। একটু দেখেন দয়া করে যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন রাজননাথ, আছেন আমাদের জয়তী দাস, আছেন আমাদের সাথে, তারপর হচ্ছে ইব্রাহিম খলিল আছেন আমাদের সাথে, মাহমুদুল হাসান আছেন, মামুনুর রশিদ আছেন। একটু দেখেন আপনারা সবাই বুঝছেন কি, একটু দেখেন দয়া করে যে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, সো আমরা যেহেতু এই তাপ এবং তাপমাত্রার পার্থক্য এটা জাস্ট মুখস্থের বিষয়, তাই না? একটু পড়লেই কিন্তু এটা লেখা যাবে, এটা এমন কোনো কঠিন বিষয় না, একটু জাস্ট পড়ে নেবেন তাহলেই হবে। দেন আমরা তারপরে আমরা আলোচনা করি হচ্ছে পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যাবলী। স্যার স্যার আমরা একটু পারদ থার্মোমিটার নিয়ে আলোচনা করতে চাই, একটু জাস্ট আমরা পারদ থার্মোমিটারটা নিয়ে আলোচনা করব। এই যে পারদ থার্মোমিটার, আসলে থার্মোমিটার হচ্ছে জানেন আপনারা তাপমাত্রা মেজারমেন্ট করার একটা যন্ত্র। বাট এটার মধ্যে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন স্যার যে থার্মোমিটারের ভিতরে কেন পারদ ইউজ করা হইলো, পানি ইউজ করলে কি হইতো? পারতেন এই প্রশ্নটা করতে যে পারদ, আমরা থার্মোমিটারের ভিতরে কেন পারদ ইউজ করি, কেন পারদ ইউজ করতে হইলো? পারদ ছাড়া কোনো মেটালস নাই, আমরা ওইগুলো তো চাইলে ইউজ করতে পারতাম, আমরা ওইগুলো কেন ইউজ করি না বলেন তো? আমরা এই থার্মোমিটারের ভিতরে পারদটা এই কারণে ইউজ করি, দেখেন আমরা পারদটা ইউজ করার পিছনে কিছু কারণ আছে, কিছু রিজন আছে। আপনি, পারদ হচ্ছে একটা বাড়ি, ঠিক আছে, পারদ হচ্ছে একটা বাড়ি মৌল, যার কারণে আপনি যখন পারদের মধ্যে কি দিবেন, তাপ দিবেন, তখন পারদের মধ্যে যখন আপনি তাপ দিবেন তখন পারদের তাপমাত্রাটা সুষমভাবে বৃদ্ধি পায়, সুষমভাবে বৃদ্ধি পায়। তো পারদের তাপমাত্রা যেহেতু সুষমভাবে বৃদ্ধি পায় এবং পারদ হচ্ছে এক প্রকার তাপমাত্রিক পদার্থ, ঠিক আছে, তার আয়তনটা হচ্ছে একটা তাপমাত্রিক ধর্ম, যেহেতু পারদের তাপমাত্রিক ধর্ম আছে সেই জন্য এটা হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ, এবং এটার মধ্যে যখন আমরা তাপ দেই তখন এই এটার আয়তনটা বা তাপমাত্রাটা সুষমভাবে বৃদ্ধি পায়, আর যেখান থেকে আমরা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারি। এই জন্যই মূলত থার্মোমিটারের ভিতরে পারদ ইউজ করা হয়। তো আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা এটার গঠন এবং কার্যাবলী যদি একটা চিত্র দেখে আশা করি আপনারা সেটা ফুললি শিখতে পারবেন। ঠিক আছে, এখন চলেন আমরা একটা চিত্র দেখি, তাহলে আপনাদের আরো ভালো করে বোঝা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আপনারা এইখানে চিত্রের মধ্যে কিন্তু একটা থার্মোমিটার দেখতে পাচ্ছেন। আপনারা যদি ওষুধের দোকানে যান তাহলে অবশ্যই এরকম একটা থার্মোমিটার কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি এই পারদ থার্মোমিটারটাকে দুইটা প্রান্তে চিহ্নিত করলাম। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের এ প্রান্ত, কালারটা চেঞ্জ করে নেই, এখানে কালো কালার লিখি তাহলে ফুটবে বেশি। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের এ প্রান্ত আর এটা হচ্ছে স্যার আমাদের বি প্রান্ত। এই পারদের, এই থার্মোমিটারের ভিতরে একটা সরু কাঁচনল থাকে। এই পারদের ভিতরে দেখেন এই যে একটা সরু কাঁচনল আছে। এই পারদের ভিতরে কি থাকে স্যার, একটা সরু কাঁচনল থাকে, যে সরু কাঁচনলটা মুখ এই বি প্রান্তে কি থাকে, ক্লোজ করা থাকে, বন্ধ করা থাকে। তাহলে আমরা পারদের এখানে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্যার এই বি প্রান্ত, আরেকটা হচ্ছে স্যার এই যে এ প্রান্ত, এই যেটাকে আমরা এ প্রান্ত বলি। ঠিক আছে, এখন এই পারদের ভিতরে, সরি এই থার্মোমিটারের ভিতরে একটা সরু কাঁচনল আছে। এই সরু কাঁচনলটা আপনার বি প্রান্তে কিন্তু বন্ধ করা থাকে, ক্লোজ করা থাকে, যেখানে ক্লোজ হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবং এই সরু কাঁচনলটা আপনার এই পারদ দ্বারা পূর্ণ করা থাকে। যে এই পদার্থটার নামই কিন্তু পারদ, এই যে লাল কালারের যে পদার্থটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটার নাম কি স্যার? এখানে কিন্তু পারদ ইউজ করা হয়েছে। আচ্ছা, পারদটা দেখেন, আর এই এ প্রান্তে এই যে এখানে একটা বাল্ব লাগানো হয়েছে। এখানে কি লাগানো হয়েছে স্যার? একটা বাল্ব লাগানো হয়েছে। এই যে এখানে বাল্বটা লাগানো হইলো, যখন আমরা কি করি, এই বাল্বটা কিন্তু আবার খুবই একটা বলতে পারেন কি সেন্সিটিভ, অর্থাৎ যখনই এইটার মধ্যে আপনি কি করেন, আমরা থার্মোমিটারটা ইউজ করি জ্বর মাপার ক্ষেত্রে বা কোনো একটা বস্তুর তাপমাত্রা কত সেটা মেজারমেন্ট করতে আমরা কি করি, এই থার্মোমিটারটা ইউজ করি। যখনই আপনি কোনো বস্তুর মধ্যে এটাকে ধরবেন, তখনই যে কাহিনীটা ঘটে, সেখান থেকে সে কি করে, তাপটা নেয়, অর্থাৎ এটার মধ্যে আপনি তাপ দিলেন, যার কারণে এখানে টেম্পারেচারটা বৃদ্ধি পায়। আর যখনই টেম্পারেচারটা বৃদ্ধি পাবে তখন পারদের আয়তন বেড়ে যায়।
এই যে যে পারদটা আছে এটার আয়তনটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণেই তখন এই পারদের স্তরটা এই সরু কাঁচনল বেয়ে উপরের দিকে ওঠা শুরু করে। সে যে পর্যন্ত যাবে, সাপোজ মনে করেন এই লাল কালারের অংশটা এখন কত আছে স্যার, 38 আছে, এই পর্যন্ত আছে। এখন কি হইলো, আমি এখানে কোন একটা বস্তুকে সংস্পর্শ করালাম, মানে কোন একটা বস্তু এখানে রাখলাম, তখন এই বস্তু সংস্পর্শে যাওয়ার ফলে দেখা গেছে কি যে পারদের স্তরটা স্যার, পারদের স্তরটা একটু উপরে চলে গেছে। দেখেন মনে করেন যে পারদটা এই পর্যন্ত চলে গেছে, 40 পর্যন্ত চলে গেছে, যে পর্যন্ত এই পারদ স্তরটা স্যার এই যে এই পর্যন্ত চলে আসছে 40 পর্যন্ত, তাহলে বলতে হবে যে তখন বুঝবেন আপনি যে ওই বস্তুটার টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে স্যার পারদের গঠন এবং কার্যাবলী, এই হচ্ছে স্যার পারদের গঠন এবং কার্যাবলী। কোন সমস্যা? দেখেন দেখেন একটু দ্রুত, যে আপনাদের কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমরা এটা দেখতে চাই যে কারো কোনো প্রবলেম আছে কিনা। শামিমা ফ্রিন, তারপর হচ্ছে ইমতিয়াজ ফারুক, না না, ওকে, আশা করি এটা এটা না পড়ার কিছু নাই। তো আমরা যেহেতু 3D ডায়াগ্রামে দেখছি, এটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে 3D ডায়াগ্রামে দেখলাম, আমাদের জন্য কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল। এই যে পারদ থার্মোমিটারটা আপনার যেভাবে আপনি ইয়া করবেন, দেখেন এই যে এটা হচ্ছে প্রান্ত, এখানে একটা বাল্ব আছে, এই যে বাল্বটা, এই যে বাল্ব, এবং এই বাল্বটা আমরা কি করি, যখন তাপমাত্রা মেজারমেন্ট করি তখন কিন্তু মুখের ভিতরে দেওয়া হয়। তারপরে এই যে পারদের স্তরটা বাড়ে, যে পর্যন্ত উঠবে সেই পর্যন্ত হচ্ছে কি স্যার এটার মেজারমেন্ট, অর্থাৎ আমরা ওইটাকে কি বলবো, তাপ বলবো আর কি। ওকে, আচ্ছা, সো চলেন এখন আমরা তার পরবর্তী বিষয়টাতে যাই। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আমরা পরবর্তী বিষয়টাতে যাই। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই পাস করতে পারেন। পাস না আপনারা যদি আজকে ক্লাসটা ফুললি করেন, মিতুল ক্লাসটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা 2 থেকে 2.5 ঘন্টার মতো একটা ক্লাস হবে, বা তার বেশি হইতে পারে, আমার জানে যতক্ষণ পোলাই আমি ততক্ষণই ক্লাস দিব, এবং একদম ফার্স্ট টু লাস্ট ফিজিক্স টু বইটা কমপ্লিট করে দিব। আপনাকে একটা সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি থার্মোমিটার আপনাদের কমপ্লিট। দেন আমরা সরাসরি চলে যাব আমাদের বরফের সুপ্ত তাপ কি ব্যাখ্যা করো। স্যার বরফের সুপ্ত তাপ আবার বিষয়টা কি, এটা একটু ব্যাখ্যা আমাদের জানা দরকার। দেখেন আমরা আপেক্ষিক তাপ জানি, তাহলে আবার সুপ্ত তাপ বিষয়টা কি, এটা একটু আমাদের বোঝা দরকার, তাই না? আচ্ছা, আমরা এখানে মনে করেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফ এখানে রাখা আছে। কি আছে স্যার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফ এখানে রাখা আছে। এটা কিন্তু স্যার বরফ, এটা কি স্যার? বরফ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফ আমি এখানে রাখছি। এখন এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে আমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কত স্যার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 লিটার বা ধরুন 1 কেজি পানিতে পরিণত করতে চাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে আপনি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে কনভার্ট করতে চান, তাহলে যতটুকু তাপ আপনাকে দিতে হবে ঠিক সেটাই হচ্ছে বরফের সুপ্ত তাপ। ঠিক সেটাই হচ্ছে কি স্যার আপনার বরফের সুপ্ত তাপ। কথা বুঝতে পারছেন? ভালো করে দেখেন যে 1 কেজি বরফকে, এই যে এখানে স্যার 1 কেজি বরফ আছে, তো এই 1 কেজি বরফটা টেম্পারেচারটা কত ছিল স্যার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই বরফের অবস্থাটা আপনি পরিবর্তন করেন, বরফটা কোন অবস্থায় আছে স্যার? কঠিন অবস্থায় আছে না? বরফ তো কঠিন অবস্থা, আপনারা সকলে জানেন। এই কঠিন অবস্থার বরফকে আপনি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করেন, মানে লিকুইড তরলে পরিণত করেন, তাহলে আপনাকে যতটুকু কি করতে হবে, তাপ দিতে হবে, যতটুকু তাপ দিতে হবে সেই তাপটাই হচ্ছে কি স্যার বরফের সুপ্ত তাপ। সেটাই কি স্যার বরফের সুপ্ত তাপ। এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে স্যার যে বরফের সুপ্ত তাপ 80 ক্যালোরি বলতে আমরা কি বুঝি, এই ধরনের প্রশ্ন আসে। জুলের সাথে সম্পর্ক আছে, ক্যালোরির সাথে সম্পর্ক আছে, আপনাদের যেটা আসে সেটা আপনারা দয়া করে লিখে ফেলবেন। তো আশা করি, হ্যাঁ অবশ্যই তো অনেক ক্যালকুলেটর নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। অর্পিত বিশ্বাস, আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসে এইভাবে আমরা সাজিয়ে ক্লাস দিব, যাতে আমাদের শিক্ষার্থীরা ভালো করে শিখতে পারে। দেখেন আমাদের প্রচেষ্টা সবসময় হচ্ছে কারিগরি শিক্ষার্থীদেরকে সবাই অবহেলা করে, আপনি মানেন কিংবা নাই মানেন, বর্তমানে
হয়তোবা কারিগরি শিক্ষাটা প্রাধান্য পাচ্ছে, বাট আপনি কিছুদিন আগে যদি চিন্তা করেন কারিগরি শিক্ষাটা অত একটা প্রাধান্য পায় নাই। কিন্তু তারপরে আমাদের চেষ্টা হচ্ছে এই কারিগরি শিক্ষার্থীদেরকে ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়া, তারা যাতে ভালোভাবে শিখতে পারে, ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, কারিগরি শিক্ষার্থীরা অনেক মেধাবী, তারা ভালো ভালো জায়গায় যেতে পারে, ডুয়েট থেকে বিএসসি করতেছে এবং ভালো ভালো জায়গায় ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু তাদের যে প্রকৌশল বিদ্যা এটা করতেছে, তাই না? তো এখন তারা এত বড় জায়গায় যাচ্ছে, তারা একটু প্রচেষ্টা করে। কিন্তু আমরা যদি নিজ থেকে তাদের বেসিকটা ভালো করে দেই, তারা যখন ডিপ্লোমা অবস্থায় আছে, এখন আমরা যদি তাদেরকে টিপুট দিই, তারা যদি ভালো করে পড়তে পারে, ইনশাল্লাহ তারা অনেক ভালো বড় জায়গায় যাবে। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। তো সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি এই ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে ভালো একটা প্ল্যাটফর্ম দিয়ে ভালো কিছু করে দেওয়ার মতো সামর্থ্য অর্জন করে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে স্যার আমাদের এই যে তাপমাত্রা স্কেলের সম্পর্ক থেকে আমাদের কিন্তু ম্যাথ আসে স্যার পরীক্ষায়, যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে আমরা একই পাঠ পাবো, এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। সো চলেন আমরা এই অঙ্কটা করি। আমরা তাপমাত্রা মেজারমেন্ট করার একটা সম্পর্ক জানি কিন্তু স্যার। ঠিক আছে, আমি লিখতেছি এখানে যে আমরা সেটা পড়ছিলাম, C/5 F minus 32/9, তারপর হচ্ছে স্যার আমাদের K minus 273 ডিভাইডেড বাই 5, তারপরে হচ্ছে স্যার আমাদের আর এন ডিভাইডেড বাই 492 ডিভাইডেড বাই হচ্ছে 9, আর আর ডিভাইডেড বাই 4। এই যে স্যার আমরা কিন্তু এরকম একটা সম্পর্ক জানি, তাই না? এখন দেখেন আমাদের প্রশ্নটা কি বলছে, যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে আমরা একই পাঠ পাবো। কোন তাপমাত্রায় একই পাঠ আসবে, মানে আপনার যে ভ্যালুটা আসবে সেটা সেম হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাকে কয়টা স্কেলের কথা বলছে? দুইটা স্কেল বলছে স্যার। কয়টা স্কেল? দুইটা স্কেল বলছে স্যার, অনলি সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে আমি কি করবো জানেন স্যার? এই দুইটাই রেখে দিব সম্পর্কের মধ্যে, যে এই দুইটা রাখবো, আর বাকি যা আছে স্যার এটা আমার কোনো দরকার নাই, তাদেরকে শ্বশুর বাড়ি পাঠাই দিব। কথা বুঝতে পারছেন? তাদের বাকিগুলাকে শ্বশুর বাড়ি পাঠাই দিবেন, যা তারা যা ভাগ্যে পড়ে। আচ্ছা, তো এখন আমার এটা লেখা আছে, তো এখন আমি এখানে একটা কথা লিখবো জাস্ট ছোট করে, যে দড়ি 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 সেলসিয়াস, বা এইটা এত কিছু লেখার দরকার নাই রে ভাই, আপনি জাস্ট লিখেন। আপনার একটা লেখার দাম আছে না, এত কিছু লেখার কোনো দরকার নেই। যে দড়ি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে একই পাঠ আসবে, যেখানে C সমান F সমান X, এটা আপনি ধরে নিতে পারেন। কথা বুঝতে পারছেন? যে সি এর মানটা আমরা সেই যে সময় একই যে পাঠ আসবে, সেই একই পাঠটা X আমরা ধরে নিলাম। যে মনে করি যদি একই পাঠ আসবে, তাহলে সেই একই পাঠটা হচ্ছে X। তাহলে আপনি বসান, মানগুলো বসান স্যার। সি এর মান কত স্যার? এই যে X, আপনি লিখেন X ডিভাইডেড বাই 5 সমান সমান F মাইনাস 32। স্যার F এর মানটা কত স্যার? X, তাই না? সো এখন আমরা F এর মানটা X এখানে লিখে দিই, তাহলে X মাইনাস 32 ডিভাইডেড বাই 9। একটু স্যার আর গুণ করে দেন আপনার এখানে, কি হয় দেখেন। এই 9 আর x গুণ করলে কি হবে? আর গুণ তো বোঝেন, এই যে এইভাবে গুণ করবেন। তাহলে 9 আর x গুণ করলে হবে 9x সমান সমান হচ্ছে আমাদের 5x মাইনাস 160, 5 32 160। তারপরে দেখেন স্যার 5x টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে 9x মাইনাস 5x সমান হচ্ছে মাইনাসের 160। তারপরে স্যার আমাদের কত আসে এখানে? 4x আসে, 4x সমান হচ্ছে মাইনাসের 160। আপনি উভয় পাশে 4 দ্বারা ভাগ করে দেন, 4 দ্বারা 100 কে ভাগ করলে কত? 160 কে ভাগ করলে 40 আসবে। সো x এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি? -40। তাহলে আমরা বলতে পারি -40টা হচ্ছে সেই একই পাঠ, অর্থাৎ -40 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় একই পাঠ পাওয়া যাবে, সেটা আপনি সেলসিয়াসে বলেন কিংবা ফারেনহাইটে বলেন। দেখেন তো আপনাদের কোনো প্রকার ঝামেলা আছে কিনা? নাহিদ পারছেন, নাহিদ পারবেশ, রে ভাই আপনি তো অনেক ব্রিলিয়েন্ট, আগে বলে দিয়েছেন। কি রে ভাই সাউন্ড আটকে আসতেছে না, এটা কখনোই হওয়া সম্ভব না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, অদ্ভুত বিশ্বাস, আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের স্টুডেন্টকে, তারা যাতে ভালো কিছু শিখতে পারে। সাজিদ ইসলাম আলহামদুলিল্লাহ, উম্মি রূপা ক্লিয়ার, অনিক কর্মকার আশিস, তারপরে নাজমুল সাকিব বুঝতে পারছেন, ওয়াসিম জিনা স্যার, রফিকুল ইসলাম তিশান, বাদল সরকার। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।
এই ধরনের প্রশ্ন আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এটা ছোট বলে না পারবে, আপনার তো বড় হয়ে গেছেন, তাই না? তারপরে প্রশ্ন আমরা দেখি স্যার, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষা আসে স্যার। এটা দেখেন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে সেটা কত হবে? মানে মনে করেন এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, এখন আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু স্যার এই ভ্যালুর পরিবর্তে অন্য কোনো ভ্যালু থাকতে পারে। কথা বলছেন, আগে অঙ্কটা দেখেন, যে কোনো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা কত? তাহলে প্রথমতই যেহেতু যে দুইটা স্কেল বলছে, একটা বলছে ফারেনহাইট আর একটা বলছে স্যার সেলসিয়াস, আপনি দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক লিখে ফেলেন। কি স্যার, আমরা একটু আগে লিখছিলাম যে C/5 সমান সমান F-32/9, সম্পর্ক লেখা কমপ্লিট। এখন দেখেন আপনাকে কোন স্কেলে তাপমাত্রাটা বের করতে বলছে? সেলসিয়াস স্কেলে। দ্যাট মিন্স আপনার এই যে সি এর মান বের করতে হবে, যে এটার মান বের করতে হবে স্যার, এই যে এটার মান আপনাকে বের করতে হবে। আমি আগে বলতেছি, এই যে এটার মান আপনাকে বের করতে হবে, এই যে সি এর মান। আর এখানে যে ভ্যালুটা দেওয়া আছে ফারেনহাইট স্কেলে, তাহলে বুঝবেন যে বস্তুটার তাপমাত্রা মানে এফ এর মান দেওয়া আছে। তাহলে আপনি এখানে লিখেন C/5 সমান সমান এফ এর মান হচ্ছে 98.4 মাইনাস হচ্ছে 32/9। তারপর আপনি যে কাজটা করবেন, C/5 সমান সমান হচ্ছে, আমরা একটু যোগ বিয়োগ তো পারি নাকি, যোগ বিয়োগ করে ফেলেন। এখানে কত আসে দেখেন, 0.4666, তাই না? 98 থেকে আপনি যদি 32 বাদ দেন তাহলে অবশ্যই 66.4 থাকবে। তারপর হচ্ছে নিচে 9 আছে। তারপর আপনি যে কাজটা করবেন, আর গুণ করেন, 5 এর সাথে এটা গুণ করবেন আর এটার সাথে এটা গুণ করবেন, তাহলে 9 আর সি যদি গুণ করেন তাহলে 9c আসে, আর 5 আর এটা গুণ করলে হবে অবশ্যই 5 ইনটু 66.4। তারপরে সি সমান দেখেন 5 ইনটু 66.4 ডিভাইডেড বাই 9। স্যার যা সেটুকু হিসাব করার পরে ওইটি আপনার আনসার। পারবেন না? আপনি এখানে যা হিসাব করবেন তাই আসবে। দেখি ডুয়েটিয়ান ভাই শুনেন, অবশ্যই অবশ্যই একটু ওয়েট করেন ভাই, আমি সবগুলো অধ্যায় করাবো। আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি আজকে আমরা টোটাল 12 অধ্যায় পর্যন্ত পড়বো। 13 নম্বর অধ্যায় কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের পরীক্ষা আসে, সো ওইগুলোর ভিডিও অ্যাপসে আছে। আমি 12 নম্বর, যেহেতু কারণে একটা ক্লাসে এত কিছু কমপ্লিট করা পসিবল না, সুতরাং আমরা 12 অধ্যায় পর্যন্ত আছে ক্লাসে সাজাইছি। 12 অধ্যায় পর্যন্ত যা আছে আপনাকে আমি পড়াই দিব আজকে। আর যত আসে আপনারা পাস করার জন্য দেন, ক্লাসটা জাস্ট দেখেন আপনারা, তাহলে হবে। প্রীতম সরকার, পাস করা ফেল করা যাই হোক, আপনি ক্লাস দেখেন, পাসও করতে পারেন ফেলও করতে পারেন, সবই করতে পারেন, এটা আপনার জন্য, ঠিক আছে? বাট ক্লাসটা সম্পূর্ণ দেখলে আপনি ভালো পরীক্ষা দিবেন, শুধু পাস না, আপনি ভালো পরীক্ষা দিবেন, এটা বিশ্বাস রাখেন। যাই হোক, আমরা তারপরের প্রশ্নটা দেখি। এই যে স্যার রচনামূলক প্রশ্ন, এগুলো আমাদের পরীক্ষা আসে। রচনামূলক প্রশ্নের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন ভালো করে, প্রশ্নটা কি লিখছে আপনি দেখেন। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত স্যার? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বরফের সাথে আমরা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কত স্যার? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 500 গ্রাম পানি অ্যাড করি, তাহলে যে মিশ্রণটা গঠিত হয় সেই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত বের করতে বলছে। আর এখানে দুইটা তথ্য দেওয়া আছে, বরফের আপেক্ষিক তাপ 0.5 আর বরফ গলনের সূত্রতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা স্যার, এখানে আমার ক্যালোরিমেট্রির যে মূলনীতিটা আছে সেটা অনুযায়ী অঙ্কটা করতে হবে। এখানে আমার ক্যালোরিমেট্রির যে মূলনীতিটা আছে সেটা অনুযায়ী অঙ্কটা করতে হবে। আচ্ছা স্যার, এখানে দুইটা বস্তু আছে দেখেন, আমি চিত্র সহকারে বুঝাই দিই। মনে করেন আমার এই জায়গাটার মধ্যে এইখানে কি আছে স্যার? -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম বরফ রাখা আছে, 100 গ্রাম বরফ রাখা আছে, এবং আমি আরেকটা পাত্রের মধ্যে মনে করেন কি আছে, এখানে আমার 500 গ্রাম পানি রাখা আছে। যেখানে মনে করেন সাপোজ যেখানে আছে কি স্যার, আপনার 500 গ্রাম পানি আছে, এবং এটার টেম্পারেচারটা হচ্ছে স্যার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি যদি এই 100 গ্রাম বরফের সাথে এই 500 গ্রাম পানি অ্যাড করে দেই, মিশ্রিত করে দেই,
তাহলে এই যে একটা মিশ্রণ আমার এখানে তৈরি হইলো, এই মিশ্রণে টোটাল মিশ্রণটার চূড়ান্ত তাপমাত্রা কত বা মিশ্রণের তাপমাত্রাটা কত হবে, এইটা আপনাকে বের করতে বলছে। চূড়ান্ত তাপমাত্রা কত? এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে তাপকে ছাড়ছে আর কে গ্রহণ করছে, তাপকে ছাড়ছে আর কে গ্রহণ করছে। এখানে দেখেন পানির টেম্পারেচারটা যত বেশি, পানির টেম্পারেচারটা হচ্ছে কত স্যার? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পানির টেম্পারেচারটা স্যার বেশি, তাহলে এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু, এটা তাপ কি করবে স্যার? বর্জন করবে, তাপ বর্জন করবে ইনি। আর এটার তাপমাত্রা যত কম, এই যে বরফের তাপমাত্রা যত কম, সেজন্য সে কি করবে স্যার? সে তাপ গ্রহণ করবে। ঠিক আছে, তাপ কি করবে স্যার? গ্রহণ করবে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে বর্জ্য তাপটা কত, সেকেন্ড কাজ হচ্ছে গৃহীত তাপটা কত, এই দুটো আমরা বের করব। তাহলে ফার্স্ট অফ অল দেখেন অঙ্কটা আমরা এখন কেমনে করি। তো দেখেন আপনি প্রথমে কিভাবে লিখবেন, প্রথমে লিখবেন মনে করি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা সমান টি। মনে করি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা সমান সমান আমি ক্যাপিটাল টি ধরলাম। তাহলে সুতরাং পানি কর্তৃক বর্জিত তাপ, বর্জ্য তাপ বের করার সূত্র অবশ্যই জানেন, Q is equal to ms T2 minus T1। ঠিক আছে, এই যে এটা কিন্তু হচ্ছে স্যার সূত্র। T2 minus T1, এখানে T1 হচ্ছে স্যার আদি তাপমাত্রা, T2 হচ্ছে স্যার পরের তাপমাত্রা। তাহলে দেখেন কার বলতেছেন? পানি কর্তৃক। তাহলে পানির ভরটা কত স্যার? ওই যে এখানে লেখা আছে 500 গ্রাম, তাহলে আমরা পানির ভর লিখলাম 500। আর পানির আপেক্ষিক তাপ, মানে পানির ক্ষেত্রে এই যে এস যে আছে, এস দ্বারা আমরা বুঝি আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত স্যার? 1, এই যে 1 লিখলাম। আর টি2, একটু দেখেন পানিটা তো তাপ ছাড়বে, হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল করেন, এই বরফটাও কিন্তু, বরফের কথা বলেন কিংবা পানির কথা বলেন, এই বরফটা তাপ ছেড়ে টিতে পৌঁছাবে, আর সরি পানিটা তাপটা ছেড়ে টিতে পৌঁছাবে, অন্যদিকে বরফটা তাপ গ্রহণ করে টিতে পৌঁছাবে। তার মানে তার আগে যে তাপমাত্রাটা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তার আদি তাপমাত্রা, মানে এটা হচ্ছে টি1 এর ভ্যালু, এবং টি2 এর ভ্যালুটা হচ্ছে স্যার এই যে এটা ক্যাপিটাল টি। ঠিক আছে, বসাই দিই আমরা। তাহলে আমরা এখানে ক্যাপিটাল টি2 এর ভ্যালুটা হচ্ছে টি মাইনাস 25। সো এখানে আমরা যদি হিসাব করি, আরে বাবা রে উল্টা পাল্টা লিখে দিলাম। আচ্ছা, যখন বর্জন করে তখন হিসাবটা একটু আলাদা হয়। তার আদি তাপমাত্রা ছিল 25, সেখান থেকে সে টিতে পৌঁছাবে। ঠিক আছে, একটু বলি, যখন তাপটা বর্জন করে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন তাপ যদি সে ছেড়ে দেয় তাহলে অবশ্যই তার তাপমাত্রাটা কমে যাবে। তার আগে তাপমাত্রা 25 ছিল, কিন্তু তাপ ছাড়লে কি আর 25 থাকবে? থাকবে না। সেই জন্য তার আদি তাপমাত্রা মানে টি2টাকে ধরবেন আপনি 25, মানে এটা যত বড় আর এটা যত ছোট, সেই জন্য এটাকে কি করবেন? টি1 চিন্তা করবেন। ঠিক আছে, এটা হবে টি1 আর এটা হবে কি স্যার? টি2। তাহলে দেখেন এখানে হিসাব করলে কত থাকে, মানে টেম্পারেচার ডিফারেন্সটা লিখবেন আপনি, আর কিছু না। এই যে আগে এখানে কত তাপমাত্রা ছিল? 25, তারপরে কত যাচ্ছে? টিতে যাচ্ছে, এই দুটো ডিফারেন্সটা কত? 25 থেকে টি বিয়োগ করলে হয়ে যায়, এটাই। তাহলে এখানে আমরা একটু লিখি, দেখেন 500 আর 25 গুণ করেন, কত হবে? 5 25 125, দুইটা শূন্য 12,500 মাইনাস শুধু 500 টি থাকে। স্যার এই যে আপনি তাপমাত্রাটা পাইলেন বা তাপের পরিমাণটা পাইলেন, এটা কি পাইছেন স্যার? বর্জ্য তাপ পেয়ে গেছেন। এখন আপনাকে গৃহীত তাপ বের করতে হবে। বাট গৃহীত তাপটা যদি আপনি বের করতে চান, আপনাকে 3 থেকে 4টা স্টেপ বুঝতে হবে। কয়টা স্টেপ আছে স্যার? 4টা স্টেপ আছে। আপনি দেখেন ভালো করে, মনোযোগ না দিলে স্যার আপনি জীবনে অঙ্ক বুঝবেন না, একটু কাইন্ডলি মনোযোগ দিতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, দেখেন বরফের ক্ষেত্রে এখানে একটু গৃহীত তাপের ক্ষেত্রে 4টা স্টেপ আছে। এটা হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ রাখা আছে। আচ্ছা, প্রথমত আপনি যদি বরফের মধ্যে তাপ দেন তাহলে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পৌঁছাবে। কথা বুঝেন ভালো করে। বরফের কি কি অবস্থা এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে বরফকে যখন আপনি তাপ দিচ্ছেন তখন -5 ডিগ্রি থেকে প্রথমে 0 ডিগ্রির বরফে যাবে, তারপরে
বরফ থেকে পানিতে পরিণত হবে। বরফ থেকে কি হবে, 0°C তাপমাত্রা বরফ থেকে আবার যদি তাপ দেন আর কি, তাহলে সে কিসে পরিণত হবে, 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। তারপর আবার কি হবে স্যার, এই 0° পানি থেকে তারপর আবার চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা T। তাহলে সে কয়টা স্টেপে তাপ গ্রহণ করবে দেখেন, এটা বুঝছেন ভালো করে। এখানে একটা আছে বরফ আর একটা আছে পানি, তাই তো? তাহলে দুইটা আলাদা আলাদা অবস্থা না? বরফ হচ্ছে কঠিন অবস্থা আর পানি হচ্ছে তরল অবস্থা। একটা বস্তু তার অবস্থা পরিবর্তন করার জন্য কিন্তু তাপ গ্রহণ করে, তাই না? সুতরাং সেটাও আপনাকে বিবেচনা নিতে হবে অঙ্কগুলো যদি করেন। তাহলে প্রথমত সে বরফ থেকে মানে -5°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা বরফে যাবে, সেই জন্য আমি মনে করলাম যে সে Q1 তাপ গ্রহণ করব। তারপরে 0°C তাপমাত্রার পানি থেকে 0°C তাপমাত্রা, সরি 0°C তাপমাত্রা বরফ থেকে যদি সে 0°C তাপমাত্রা পানিতে যায়, তাহলে সে কি করতেছে দেখেন, দেখেন তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, NO0 NO0, তার মানে কি সে তার অবস্থান পরিবর্তন করতেছে। তাহলে অবস্থান পরিবর্তনের জন্য যে তাপ নেই সেটা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এখানে যে তাপটা নিবে সেটাকে আমরা ধরলাম Q2। আর তারপরে চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাতে, 0 থেকে চূড়ান্ত তাপমাত্রায় যাইতে যে তাপ নিব সেটা হচ্ছে স্যার আমাদের কি Q3। তার মানে গৃহীত তাপের ক্ষেত্রে আপনার এই তিনটা বের করতে হবে। কয়টা স্যার? তিনটা। Q1 Q2 Q3 বের করতে হবে। তো এটা অঙ্ক বুঝছা। যদি একটা বরফ দেওয়া থাকে একটা পানি দেওয়া থাকে, আলাদা আলাদা অবস্থা থাকে, তাহলে কিন্তু এই কাজটা করতে হবে। আর যদি আলাদা অবস্থা না থাকে, সাপোজ মনে করেন এখানে বরফের কথা না বইলা যদি আমাকে বলতো 0°C তাপমাত্রা পানি, তাহলে কিন্তু এই দুটোর আমার কোনো দরকার হইতো না। যদি আমাকে জাস্ট এই কথাটা বলতো যে 0°C তাপমাত্রা পানি আছে বা 5°C তাপমাত্রা পানি আছে, তাহলে আমার আর কিচ্ছু লাগতো না, আমি জাস্ট এখান থেকে এটা বের করতাম। কিন্তু যেহেতু আমাকে বরফের কথা বলছে, তার মানে আমাকে প্রথমত বরফ থেকে বরফের তাপমাত্রা কমাইতে হবে, 0 তে আনতে হবে, তারপর 0 বরফ থেকে 0 পানিতে নিতে হবে, তারপর 0 থেকে চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাইতে হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এই আপনারা তো পারেন, সৌরভ ভৌমিক সে তো সূত্র অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখেন Q1 টা কত আসে, Q1 সমান সমান আমরা যে সূত্রটা জানি ms T2 - T1। বরফের ভরটা কত স্যার, লেখাই আছে দেখেন 100। আর বরফের আপেক্ষিক তাপ হচ্ছে স্যার 0.5, এটা সকলে জানেন হয়তো বা। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে স্যার 0.5, তাহলে এখানে লিখবেন 0.5। তারপরে স্যার T2, এই যে দেখেন এটা হচ্ছে তার আদি তাপমাত্রা, গ্রহণের সময় যেখান থেকে গ্রহণ করে সেটা আদি, আর যেখানে পৌঁছায় সেটা হচ্ছে কি পরের, মানে T2। তাহলে দেখেন T1 কত স্যার, T2 কত 0, মাইনাস T1 টা কত স্যার -5, T1 কিন্তু স্যার মাইনাসের 5, ঠিক আছে? তার মানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, সো এখন আমরা একটা হিসাব করি। তাহলে এখানে হচ্ছে গুণ করলে এখানে শুধু 50 থাকবে, আর এখানে আসে কত স্যার, মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখানে শুধু 5 আসে, ঠিক আছে? এটা আবার লগে নিয়েন না, আরে বাবারে, শুধু এখানে 5 আসে, তাহলে হচ্ছে কত 250। তার মানে এই যে আপনি Q1 এর কথা বলতেছেন, এই Q1 এর মানটা হবে 250 ক্যালোরি। এই যে -5°C তাপমাত্রার বরফটাকে যদি 0°C তাপমাত্রার বরফে নিতে চান, তাহলে আপনাকে কতটুকু তাপ দিতে হবে, 250 ক্যালোরি তাপ প্রদান করতে হবে। তারপর আসেন, এটা হচ্ছে Q1 এর ভ্যালু, কত পাইলাম স্যার আমরা, 250। তারপরে দেখেন 0 বরফ থেকে 0 পানি, তার মানে অবস্থা চেঞ্জ করতেছে, অবস্থান চেঞ্জ করার সময় সে সুপ্ত তাপ নিবে। এখন সুপ্ত তাপ বের করার সূত্রটা কি স্যার, আমরা একটু লিখি। দেখেন সুপ্ত তাপ বের করার সূত্রটা কি, Q2 বের করবো এখন আমরা। Q2 সমান হচ্ছে স্যার ml, আর কিচ্ছু না, এটা সূত্র। সূত্রতাপের সময় শুধুমাত্র সূত্রতাপ। বর কত স্যার 100। এখানে দেখেন দেওয়া আছে সূত্রতাপ কত স্যার 80, এই যে লেখা আছে খুব সুন্দর করে সূত্রতাপ 80, তাহলে এখানে 80 বসাই দেন। তাহলে 100 আর 80 গুণ করলে কত হয় স্যার, 8000। তার মানে দেখেন অবস্থানটা চেঞ্জ করলেও তার কি 8000 টাকা লাগবে। কথা বুঝতে পারছেন? মানে সে বরফ হয়ে আছে, খালি পানিতে যাবে, তাও 8000 ক্যালোরি তাপ দিতে হবে। তারপরে স্যার চূড়ান্ত তাপমাত্রা এখন পৌঁছাবে, তার মানে আমরা এই Q2 এর মান পাইলাম 8000। এখন Q3 কত স্যার দেখি আমরা। তাহলে এখানে সিমিলারলি Q3 সমান কত স্যার আসে দেখি আমরা, একই সূত্র ms T2 - T1। তাহলে m হচ্ছে 100। এখন কিন্তু স্যার s এর মান আমরা কত লিখবো বলেন তো দেখি, কার কিরকম বুদ্ধি। যে দেখেন এখন বলেন তো আপনারা s এর মানটা কত লিখবো আমরা। এখন কিন্তু সে আর বরফ না, এখন কি হয়ে গেছে, যে এখানে লেখা আছে সে পানি হয়ে গেছে। তাহলে এখন কিন্তু s এর মান আপনি কত লিখবেন, 1 লিখবেন। এখানে ভুলেও কেউ যদি 0.5 লিখেন, অঙ্ক ডাইরেক্ট ভুল হয়ে যাবে। এখানে কিন্তু সে আর বরফ নাই, কি হয়ে গেছে পানি। সো পানির আপেক্ষিক তাপ কত স্যার
1। আর এখানে দেখেন টি2 মানটা কত, টি2 মানটা হচ্ছে সে যে তাপমাত্রায় যাচ্ছে, কত যাচ্ছে টি তে, এটা হচ্ছে টি2 আর এটা হচ্ছে টি1, তাহলে t-0। সো এখানে আপনার হবে কত 100t, 100t হবে এখানে জাস্ট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখন তাহলে আমরা শুধুমাত্র শর্তটা সাজাবো আর কিছু না। তাহলে দেখেন আমি কোথায় লিখি, কোথায় লিখি, এই জায়গার মধ্যে লিখে দিই, ঠিক আছে? তাহলে স্যার এখন বিষয়টা কি বলেন তো, যে গৃহীত তাপ আর বর্ধিত তাপ আমরা সমান এটা জানি সকলেই, তাহলে এখানে সুন্দর করে শর্ত মতো লিখে তারপর লিখে দিবেন শর্ত মতে গৃহীত তাপ মানে গ্রহণ করা তাপ, খাওয়া তাপ, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। স্যার গৃহীত তাপটা কত বলেন তো, কি কি গ্রহণ করছে? প্রথম গ্রহণ করছে স্যার 250, এই যে লিখলাম 250। তারপরে গ্রহণ করছে কত স্যার 8000, এই যে স্যার 8000 লিখলাম। তারপরে আবার গ্রহণ করছে কত স্যার 100টি, এই যে স্যার আমরা 100টি লিখলাম। আর বর্জিত তাপ এই যে দেখেন লিখে আছে, বর্জিত তাপ কত পাইছিলাম স্যার আমরা, এই যে এটা 12500 মাইনাস 500টি। একটু যোগ বিয়োগ তো পারেন নাকি? আমরা তো একটু যোগ বিয়োগ করি। আচ্ছা 100টি এখানে লিখলাম, প্লাস মাইনাসের 500টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাসের 500 হয়ে গেল। আর এই পাশে একটু দেখ করেন 8000 আর এই যে 250 যোগ করেন কত হবে 8250, আর এই পাশে থাকবে কত 12500। এই কোণায় লিখলে হয়তো অনেকে দেখবেন, আমি এটা মুছে ফেলতেছি, হ্যাঁ এটা মুছে এখানে লিখে দিই। স্যার কত লিখছি আমি দেখেন, তাহলে এখানে এই 100 আর 500 মিলে কত হইলো স্যার 600 হয়ে গেল, তাই না? আচ্ছা আমার এখানে হয়েছে 600টি সমান সমান এই 8250 কে সমান চিহ্নের বাইরে পাঠিয়ে দেন, তার মানে 12500 মাইনাস 8250। একটু স্যার যোগ বিয়োগ তো পারেন নাকি? জিরোতে জিরো বাদ দেন, জিরো থাকবে, শূন্য থেকে 5 বাদ দেন, 5 থাকবে, তারপরে কত আছে স্যার এখানে 3 হয়ে যায়, তাহলে এখানে অবশ্যই 2 থাকবে, তারপরে কত থাকে স্যার 4 থাকে, 4250। তার মানে 600টি সমান হচ্ছে এত, বা টি সমান হচ্ছে কত স্যার আমাদের 42000, সরি 4250 ডিভাইডেড বাই 600। আপনি একটু স্যার ভাগ করে ফেলেন, ভাগ করার পরে যা আসে সেটি আপনার আনসার। এই কি কোনো সমস্যা আছে বলেন তো? এই এত হবে না, 32.5 এটা হবে না, আরো কম হবে, একটু ভাগ করেন আপনারা। আনসারটা কত আসে দেখেন তো। অর্পিত বিশ্বাস, রিভার্স গিয়ারে না? হ্যাঁ অবশ্যই সাজেস্ট দিচ্ছি, আপনি যদি সাজেশনটা কমপ্লিট ফুল ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, এতে কোনো মানে কোনো সন্দেহ নেই। আমরা এই অঙ্কটা একটু যারা বোঝেন নাই তারা আবার বোঝেন, আমি একটু দ্রুত আলোচনা করতে যাচ্ছি, এখন অনেক আলোচনা বাকি আমাদের, মাত্র একটা অধ্যায় কমপ্লিট করলাম, আরো আমাদের আরো বা 11টা অধ্যায় আছে, 11টা না আরো কম আছে হয়তো বা, মাঝখানে আমি কিছু অধ্যায় ব্যাক করছি, আপনাদের কিছু অধ্যায় পড়বেন না, ঠিক আছে আমি এটা বলে দিব। এই অঙ্কটা করতে গেলে দুইটা পার্ট ভাগ করবেন, অর্থাৎ গৃহীত তাপ বার করতে হবে আর বর্জিত তাপ বের করতে হবে। এটা চিন্তা করবেন যে কে গ্রহণ করে আর কে বর্জন করে, যার তাপমাত্রা বেশি সে বর্জন করবে, যারটা কম সে গ্রহণ করবে। তাহলে এখানে পানির তাপমাত্রা যেহেতু বেশি সেই জন্য পানি বর্জন করবে, আপনি প্রথমত যে কাজটা করবেন পানির বর্জিত তাপটা বের করবেন। এই যে আমরা দেখেন পানি বর্জিত তাপ এত পাইছি, এবং সূত্র কোনটা স্যার? সূত্র হচ্ছে Q = ms T2 - T1, এটা হচ্ছে সূত্র গৃহীত তাপের ক্ষেত্রেও বর্জিত তাপের ক্ষেত্রেও। সূত্রটা লিখবেন, সূত্র লিখে আপনি জাস্ট বসাই দিলে এই যে চলে আসবে, এটা হচ্ছে বর্জিত তাপ। তারপরে গৃহীত তাপ আপনি দেখবেন এখানে কয়টা অবস্থা হয়, -5°C তাপমাত্রা বরফ ছিল আমাদের, হ্যাঁ -5°C তাপমাত্রা বরফ ছিল। তাহলে প্রথম কি করবে সে -5° থেকে এই -5° বরফ থেকে 0° বরফে চলে আসবে, তারপরে এই 0° কিতে আসবে বরফে, 0° বরফ থেকে 0° পানি মানে অবস্থান পরিবর্তন করবে, দেন আবারই চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে এখানে যেটা গ্রহণ করবে বরফ থেকে বরফে আসতে এটা হচ্ছে Q1, বরফ থেকে পানিতে যাইতে এটা Q2 ধরছি আমরা, এটাকে Q3 চিন্তা করছি। তারপরে এই যে ওই সূত্রটা অ্যাপ্লাই করবেন এইখানে, আর এখানে হচ্ছে জাস্ট Q = ml, এই সূত্র অ্যাপ্লাই করবেন যদি এখানে অবস্থান চেঞ্জ হচ্ছে, আর এখানে সিমিলার এই যে সূত্রটা ইউজ করে আপনি লিখবেন
এই যে দেখেন Q1 এর মান পাইছে 250, এটার মান পাইছে 8000, এটার মান পাইছে 61। তারপরে হিসাব করে আপনার টির মান যেটা আসে সেটি অ্যান্সার, আর কিছু না।